বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে রবিবার গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটারের কম দূরত্বে ৩৫% আর এর বেশি দূরত্বে ৪২% বাড়ানো হয়েছে। এছাড়া সারা দেশে দূরপাল্লার বাসের ভাড়া ২৭% এবং মহানগরগুলোতে ২৬.৫% বাড়ানো হয়েছে। এই ভাড়া সিএনজি চালিত বাসের জন্য নয়, শুধু ডিজেল চালিত বাসের জন্য প্রযোজ্য হবে। জানিয়ে বিআরটি এর পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত নতুন ভাড়া সোমবার থেকেই কার্যকর করা হবে। নতুন এই ভাড়ার সিদ্ধান্তের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। অথচ এর আগে সমিতির নেতারা বলেছেন মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন ধর্মঘট ডাকেনি। ফলে এবার প্রশ্ন উঠেছে, পরিবহন মালিক সমিতি ধর্মঘট না ডাকলে তারা প্রত্যাহারের ঘোষণা দিল কিভাবে? এদিকে পরিবহন মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও ট্রাক কাভার্ড ভ্যান মালিকেরা বলছেন ডিজেলের দাম না কমা পর্যন্ত তারা তাদের ধর্মঘট চালিয়ে যাবেন। ধর্মঘটের নামে জনগণকে জিম্মি করে মালিকদের দাবি আদায়, এ কেমন কৌশল? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে অনলাইনে আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমাদের সঙ্গে যুক্ত হবেন মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমাদের সঙ্গে যুক্ত আছেন সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম এবং যুক্ত হয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আজকের রাজকাহনে শিরোনাম ঠিক করেছি জনভোগান্তি কৌশল দাবি আদায়ের। আমি শুরু করি আলহাজ মোহাম্মদ আবুল কালাম। প্রশ্নটা হচ্ছে এরকম যে ডিজেলের দাম বাড়লো 23%, আর ভাড়া বাড়লো হচ্ছে 26.5%, 27%। মানে এটির যৌক্তিকতাটা কেমন একটু বুঝিয়ে বলবেন? আমাকে কি শুনতে পাচ্ছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম? আমার মনে হয় সংযোগে একটু সমস্যা হচ্ছে। জি আলহাজ মোহাম্মদ আবুল কালাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ভাঙা 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 ভাঙা। আপনি কি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন? আমি আসলে প্রশ্ন করছিলাম আপনাকে যে জ্বালানির দাম বাড়লো 23% আর বাস ভাড়ার বাড়লো 26.5% এবং 27%। ঢাকার ভেতরে 26.5%, দূরপাল্লা 27% বাড়ছে বলে আমরা দেখলাম। এটির যৌক্তিকতাটা একটু বুঝিয়ে বলবেন আমাদের? আমার মনে হয় জি, আমি অধ্যাপক ডক্টর শামসুল আলম আপনার কাছ থেকেই জানি, আপনি আসলে এর যৌক্তিকতাটা কিভাবে দেখেন? যৌক্তিক হলো এই বাড়ানোটা তেলের দাম বৃদ্ধি, মানে জ্বালানি তেলের ডিজেলের দাম বৃদ্ধির সাথে এটি যৌক্তিক মনে হচ্ছে? হিসেবটা মেলে? ডক্টর শামসুল আলম বলুন। জি, আপনি আমার প্রশ্নটি মনে হয় শুনতে পারেননি। আর একবার বলছি যে আমি জিজ্ঞাসা করছিলাম যে ডিজেলের দাম বাড়লো 23% আর বাস ভাড়া বাড়লো 26.5%, 27%। এটি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে কিনা? তেমনি লঞ্চেরটাও আপনার কাছ থেকে শুনে রাখি, নিশ্চয়ই মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম আসলে তার কাছ থেকেও শুনবো। সেখানেও আমরা দেখছি যে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটারের কম দূরত্বে ৩৫%, বেশি দূরত্বে ৪২%। মানে এই হিসেবটা মিলছে? ভাড়া বাড়ানোর সাথে জ্বালানি তেলের দাম বাড়ানোর যে মানে অনুপাতটা মিলছে, যৌক্তিক মনে হচ্ছে? আপনি কাকে জিজ্ঞেস করেছেন? জি ডক্টর শামসুল আলম, আপনার কাছে জিজ্ঞাসা করছি। ও, আমাকে জিজ্ঞেস করছেন? আপনার কাছে। প্রথম বিষয় হচ্ছে যে এই কমিটিতে আমাদের একজন সদস্য যায়, তাদের কথা বলার বা বোঝার কোনো সুযোগ নেই। এখন ভাড়া বৃদ্ধি করা বা মূল্য নির্ধারণ করা, আমি মূল্য নির্ধারণের কথাটাই বলতে চাই। এই মূল্য নির্ধারণ করা যদি যৌক্তিক হতে হয় তাহলে উভয় পক্ষে বিপক্ষে যুক্তি, তথ্য, প্রমাণ উপস্থাপনের ভিত্তিতেই সেটা নির্ধারণ হওয়া উচিত। এটা কিন্তু তা হয়নি। মালিক পক্ষরা প্রস্তাব করেছে, সরকারের নির্বাহী কর্তৃত্বে মিটিং এ বসে সবাই মিলে যেটা ভালো বুঝেছে সেটা করেছেন, এবং সেই জায়গাটা, সেই ভাড়া নির্ধারণ প্রক্রিয়াটা স্বার্থ সংঘাত মুক্ত না। ভোক্তাদের অধিকারটা সেখানে স্বার্থ সংঘাতের শিকার। এটা এই পদ্ধতির একটা বড় ধরনের বিভ্রান্তি, এবং এই মূল্য নির্ধারণে ভোক্তা স্বার্থ সংরক্ষিত হয় না, এটা মালিক পক্ষের স্বার্থে আলটিমেটলি সংরক্ষিত হয়। তো সে বিষয়টি যদি আপনি পুরা প্রক্রিয়াটা যদি রিভিউ না করেন, এখন আমাকে ভোক্তা পক্ষ হিসেবে আমার কাছে যদি জানতে চান, তাহলে আমি বলবো যে আমার এটা যাচাই বাছাই করে এটা বোঝার সুযোগই দেওয়া হয়নি।
অধিকার আছে, রাষ্ট্রের আইনি সে অধিকার আছে, আমি সেটা চাইতে পারি। আমি এটা যে আমার কাছ থেকে আদায় করা আমার যে সুযোগ দেওয়া হচ্ছে না, আমি তার জন্য আইনের আশ্রয় নিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে প্রশাসনিক প্রক্রিয়ায় এই যে মূল্যহার নির্ধারণ হলো বা হয়ে আসছে, এটাই যে ট্রেডিশন হয়ে আসছে, এই ট্রেডিশনের যে এখন অবসান হওয়া দরকার, তা না হলে ভোক্তাদের অধিকারের সুরক্ষা দেওয়া যাবে না। ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরকেও একটা তৈরি হয়েছে 2009 সালের দিকে বা 10 সালের দিকে মোটামুটি ভাবে কার্যক্রম শুরু করেছে, কিন্তু এইসব জায়গা পর্যন্ত তার আসার জন্য যে ধরনের রুলস অফ বিজনেস বা যে ধরনের সংস্কৃতি দরকার সেগুলো এখনো প্রতিষ্ঠিত হয়নি। তো এই প্রশ্নে আমি বলবো যে যেসব যাবৎ পর্যন্ত যেসব সিদ্ধান্ত ভাড়ার ব্যাপারে হয়েছে, আমি যদি এই ক্ষেত্রে দুটো উদাহরণ দেব। একটা হচ্ছে যে ভাড়া যখন 3 টাকা কমানো হলো ডিজেলের, তখন কিন্তু বলা হলো যে একটা থাম রুল আছে, প্রতি মাইলে প্রতি কিলোমিটারে ভাড়া কমবে প্রতি টাকায় 1 পয়সা করে, তার মানে 3 পয়সা কমলো। কিন্তু সেই 3 পয়সা ভাড়ায় সমন্বয় করে সেটা ভোক্তাদের কোনো কাজে আসলো না, সমন্বয় হলো না, ভাড়া কমলো না, কারণ সেটা খুব ভাড়ার প্রশ্নে সেটা খুবই ইনসিগনিফিক্যান্ট। তার মানে আলটিমেটলি 900-950 কোটি টাকার যে আপনার মোটামুটি তেলের দাম কমানো হয়েছিল, সেটা কিন্তু ভোক্তাদের ভাড়ায় আসেনি। সেটা সমন্বয় না হওয়ার কারণে সেটা কিন্তু মালিকদের লাভে চলে যাচ্ছে। আজকে যে কথাটি বলছেন, আমি আর একটা টক শোতে ছিলাম, আবুল কালাম সাহেব ছিলেন, তিনি বললেন যে আমরা তো ভাড়া বাড়াইনি, 19 সালে যেটা বাড়ানোর কথা ছিল সেটা এখন সমন্বয় হয়েছে। এই কথাটা শুনলাম, এই 2 বছর সেটা সমন্বয় হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি সেই সময়, তার মানে এই 2 বছর ধরে কি তিনারা লস দিয়ে এসছেন, তাদের কি লাভ হয়নি? এইসব ব্যাপারগুলো কিন্তু নিষ্পত্তি হবে না, কারণ ওনার পক্ষ থেকে উনি প্রস্তাব দিয়েছেন, এটা ওনার অধিকার আছে, উনি ওনার মতো করে বিশ্লেষণ করেছেন, সেটা ওনার অধিকার আছে। কিন্তু এটা একটা পৃথক রেগুলেটরি সংস্থা, এটা উভয় পক্ষের তর্ক বিতর্ক তথ্য উপাত্ত যাচাই বাছাই করে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার করে যেটা সঠিক হবে সেইটা নির্ধারণ হতে হবে। সেইটা না হওয়া পর্যন্ত এই ভাড়া নির্ধারণ যৌক্তিক হয়েছে কিনা তা আমাদের ভোক্তাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ এটা যৌক্তিক অযৌক্তিক এটা যাচাই বাছাই করে দেখার আমাদের সুযোগই দেওয়া হয় না। মানে ভোক্তাদের পক্ষ থেকে সেখানে বলবার কিছুই ছিল না। জি, মানে ভোক্তা অধিকারের পক্ষ থেকে আপনি বলছেন আপনাদের প্রতিনিধি থাকবে, তাদের কথা মানে তার কথা বলবার কোনো সুযোগ থাকে না, কারণ আমি নিজে একবার গেছি তো। জি, আমি নিজে যে দেখেছি যে সেখানে একটা হট্টগোল ছাড়া আর কিছুই হয় না। মালিক পক্ষ আর বিআরটি মিলেই মানে সিদ্ধান্তটা নিয়ে ফেলে, ভোক্তাদের পক্ষ থেকে সিদ্ধান্তটা তারাই তাদের পক্ষে নিয়ে যায়। জি, এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে। এটা আমি তাদেরকে দোষারোপ করছি না, এটা একটা কালচার, এটা একটা প্রথা দাঁড়িয়ে গেছে। কিন্তু এই প্রথায় ওনারাও বুঝছেন, আমরাও বুঝছি। আপনারা থাকেন মিটিং এ, তাহলে আপনাদের প্রতিনিধি কেন আপত্তি জানায় না বা আপনাদের বক্তব্য বলার সুযোগটা কেন হয় না? দেখেন, আমি যখন গেছি সেদিন আমি লিটারারি আপত্তি দিয়েছি, লিখিত দিয়েছি যে এই প্রক্রিয়ায় এই মূল্য যৌক্তিক হতে পারে না, ন্যায়সঙ্গত হতে পারে না, এগুলো দেওয়া হয়েছে। এখন প্রতিনিধি পাঠানোর ব্যাপারটি যেহেতু আইনি একটা অধিকার একটা সংগঠনকে দেওয়া হয়েছে, একদম প্রতিনিধি পাঠানোর রেওয়াজটা সেই রেওয়াজই বলতে পারেন। আপনি যেটা বলেছেন আপনারা জান কেন, প্রশ্নটা খুবই মানে যৌক্তিক প্রশ্ন, যে আমরা যদি সেখানে কোনো কন্ট্রিবিউট করারই কোনো সুযোগ না থাকে, তাহলে ঠুটো জগন্নাথ হয়ে নির্বিবাদে বসে থাকার দরকার কি? আমি ব্যক্তিগতভাবে সেটা অ্যাভয়েড করেছি। আমি শুনেছি যে আমাদের একজন প্রতিনিধি যায়। জি, স্পষ্ট ছোট জগন্নাথ শব্দটা আপনি ব্যবহার করেছেন, একদম স্পষ্ট। আলহাজ মোহাম্মদ আবুল কালাম, আপনার কাছ থেকে একটু এই যৌক্তিকতা, আপনার কাছে অনেকগুলোই প্রশ্ন আছে, আপনার কাছে এই ভাড়া বাড়ানোর বিষয়টা একটু জানতে চাইবো, যে কতটুকু তেলের দাম বাড়লো আর তার সাথে কি অনুপাতে আসলে ভাড়াটা বাড়লো, সেটা কিভাবে যৌক্তিক হলো? 23% আর ভাড়া বাড়লো হচ্ছে 26.5%, 27%। আলহাজ মোহাম্মদ আবুল কালাম, দেখুন, শামসুল আলম খুব বিজ্ঞ ব্যক্তি, ওনার সামনে আমি খুব বেশি কিছু বলতে চাই না। তবে আজকের যে মিটিংটা হয়েছে, এই মিটিং এ ওনার ক্যাবের একজন প্রতিনিধি ছিলেন এবং উনিও যথেষ্ট কথা বলেছেন এবং এইটা নিরসনের জন্য উনিও যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। আমরা কিন্তু কোন রকম বাধা বা কোন রকম আপত্তি উঠায়নি। কথা হলো যে
আপনার ভাড়ার বিষয়। তাহলে আলহাজ মোহাম্মদ আবুল কালাম, আপনার এই কথাটাতে আসার আগে কি এইটুকু একটু বলবেন? আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। প্রতি লিটার 15 টাকা। জি, আপনি কি আমাকে এইটুকু একটু বলবেন যে আপনি বলছিলেন যে ওনাদের প্রতিনিধি গেছেন, ওনারা কথা বলেছেন, বেশ সরব ছিলেন, আপনারা বাধা দেননি, কিন্তু কি বলেছেন তিনি আর তা সেখান থেকে কতটুকু রাখা হয়েছে সেটিকেও একটু বলবেন আমাদের? উনি যা প্রপোজাল দিয়েছে উনি এবং বিআরটিএ গভর্নমেন্ট এবং ওটাতে স্বাক্ষরও করেছেন। আমি যে কথাটা বলতে চাই যে এইবার তেলের মূল্য বৃদ্ধি পাইছে, আপনার 23% বা 25%, 23% বৃদ্ধি পেয়েছে। আমরা ভাড়া কতটুকু নিয়েছি অ্যাকচুয়ালি শামসুল আলম স্যার বলছেন, সত্যি ঠিকই বলেছেন, 2019 সনে কম ছিল। আমার মনে হয় যে আমার কথা ঠিক মতো যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন কিন্তু পাচ্ছি, বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে? বলুন বলুন, শুনছি। শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমরা বুঝতে পারছি, আপনি বলুন। হ্যাঁ, 2019 সনে আমাদের একটা ভাড়া বৃদ্ধির জন্য বা ভাড়া অ্যাডজাস্ট করার জন্য একটা কমিটি গঠিত হয়েছিল। এই কমিটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করে, ওখানে ক্যাবের প্রতিনিধিও ছিল, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করে আপনার ভাড়াটার একটা বৃদ্ধির একটা প্রপোজাল দিয়েছিল। ওই প্রপোজাল 2019 সনে 19/9/2019 সনে যে প্রপোজালটা দিয়েছিল, এই প্রপোজালটা সরকারের কাছে বিআরটি এর পাঠানোর কথা ছিল। পরবর্তীতে এটা বিআরটি এর গরিমসির জন্য প্যান্ডামিক চলে আসে। প্যান্ডামিকের জন্য এইটা আর পাঠাইতে বারবার বিআরটি কে অনুরোধ করেছি এটা গভর্নমেন্টের কাছে পাঠানোর জন্য, এবং 19 সনের যে ভাড়া বৃদ্ধির ভাড়া অ্যাডজাস্টমেন্টের যে প্রপোজালটা এই কার্যকর করার জন্য। কিন্তু 2019 সনের ভাড়া বৃদ্ধির প্রপোজালটা গভর্নমেন্ট আর পাঠায় নাই। এর আগেই আপনার তেলের দামটা হয়ে গেছে। এই তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশ থেকে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বিভিন্ন দেশের থেকে, ডিস্ট্রিক্টের থেকে করছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট। আমরা কেন্দ্রীয় মালিক সমিতি এবং ডেকে ফেলেছে এবং যৌক্তিক কারণে, যার জন্য আমরা এটাকে সমর্থন দিয়েছি। জি, আপনারা সমর্থন করেছেন। পরের অংশটা আমি আপনার কাছে একটু বিরতির পরে শুনি। আমার মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যাটা আমরা একটু ততক্ষণে সমাধান করবার চেষ্টা করব। আলহাজ মোহাম্মদ আবুল কালাম, আমি জানি আপনার কিছু বক্তব্য বাকি আছে, আমি পরের অংশে শুনছি। একটু সমস্যা যেহেতু হচ্ছে, আমি জনাব মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনার কাছ থেকেও সেই প্রশ্নটি যেটা শুরুতেই করছিলাম, যে ডিজেলের দাম বাড়লো 23%, লঞ্চের ভাড়া দেখছি 100 কিলোমিটার কম দূরত্বে 35%, বেশি দূরত্বে 42%। কিভাবে যৌক্তিক হলো একটু বুঝিয়ে বলবেন? আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আপনাদেরকে আমরা বারে বারে বলেছি যে আমাদের এই যে টোটাল ভাড়া বৃদ্ধি, এটা কিন্তু তেলের মূল্য বৃদ্ধির আগেই হওয়ার কথা ছিল। কারণ 2013 সাল থেকে আমাদের এই সেক্টরে কোন রকম ভাড়া বৃদ্ধি ঘটে নাই, এমনকি সমন্বয় করা হয়নি। কিন্তু বিপরীত দিকে শ্রমিকদের বেতন 125 ভাগের মতো বাড়ানো হয়েছে। সেই শ্রমিকদের বেতন কিন্তু 2016-17 সালেই বেড়েছে। আমরা তখন থেকেই সরকারকে বলেছি যে আমাদের ভাড়া বৃদ্ধি করতে হবে। তারা বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন, কথাবার্তা বলেছেন, সিদ্ধান্ত দেওয়ার কোনো অবস্থা সৃষ্টি হয়নি। পরে ওনারা আমাদের জন্য ওই 2 বছর আগে বা আরো কিছুদিন আগে আপনার একটা কমিটি করে দিয়েছে, যে পার্টি কনসার্ন তারা বসে তাদের কিরকম খরচ বেড়েছে সেটা তারা বের করবে, বের করে তারা এটা সরকারের কাছে
উপস্থাপন করবে তাদের রিকমেন্ডেশন যে কতটুকু ভাড়া বৃদ্ধি হওয়া দরকার। এর সঙ্গে আরেকটা আপনাকে বলতে চাই, কোভিড যখন এই দেশে আক্রমণ করে তখন কিন্তু আমাদের জাহাজ মাসের পর মাস বসে থেকেছে। সেই সময় কিন্তু আমরা জাহাজের মালিকরাই জাহাজের শ্রমিকদের বেতন দিয়েছি, কিন্তু আমরা কোনো আয় করতে পারিনি, কারণ জাহাজ বন্ধ ছিল। এরপরেও বিভিন্ন সময় জাহাজ বন্ধ থেকেছে এই কোভিডের কারণে। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা কোভিডের সময় 7 ভাগ ভাড়া বাড়িয়ে আমাদের জাহাজ পরিচালনা করেছি অর্ধেক যাত্রী নিয়ে। সে সময় কিন্তু যাত্রী সাধারণ এই ভাড়া বৃদ্ধির জন্য কোনো চিৎকার করেনি, তারা কিন্তু ভাড়া দিয়েছে। অন্যদিকে আপনারা দেখেছেন যে আপনার দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুধু পদ্মা নদী পাড়ি দিতে লক্ষ লক্ষ মানুষ যে কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমন করেছে, এবং তাদের 1 টাকার রাস্তা 10 টাকা 20 টাকা দিয়ে পাড়ি দিতে হয়েছে। এমনকি গত দুদিনে আপনার বেবি ট্যাক্সির ভাড়া রাস্তাতে কিন্তু যেখানে 50 টাকা ছিল সেখানে 500 টাকা পর্যন্ত গড়িয়েছে। এগুলো কিন্তু সাধারণ মানুষ বহন করছে। আর আমরা কিন্তু জাহাজ প্রথমে বন্ধ করিনি, আমরা আসলে আমাদের সংগঠন হিসাবে কোনো জাহাজ বন্ধ করিনি। যেদিন তেলের দাম বৃদ্ধি হয় সেদিন স্বতঃপ্রণোদিত ভাবে আমাদের সকল মালিকরা একত্রিত হয়ে অফিসে এসে বলেছে যে আমাদের পক্ষে এখন আর জাহাজ পরিচালনা করা সম্ভব না, কারণ তেলের দাম এত বেড়েছে যে আমাদের প্রত্যেকটা ট্রিপে অনেক জাহাজের 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা মানে লোকসান গুনতে হচ্ছে। এই অবস্থায় কারো পক্ষে প্রত্যেক দিন লোকসান দিয়ে জাহাজ পরিচালনা করা, কোনো ব্যবসায় প্রত্যেক দিন লোকসান দিয়ে পরিচালনা করা যায় না। তো সেই হিসাবে তাদের দাবি তারাই ইমপ্লিমেন্ট করেছে। আমরা শুধু সরকারকে বলেছি আপনারা অনুগ্রহ করে তাড়াতাড়ি বসে আমাদের এই প্রবলেমটা সলভ করে দেন। যাই হোক, আমাদের প্রেসারে হোক বা সরকারের ভালো ভাবমূর্তি রক্ষার কারণে সরকার কিন্তু আজকে আমাদের সঙ্গে 3:30টায় বসেছে, এবং 8:30টার মধ্যে 8:30টার মধ্যে কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান করেছি। এবং আমাদের ভাড়া বৃদ্ধি যে 60% করা হয়েছিল আপনার কোভিডের সময়, যে ভাড়া নিয়ে কারো খুব একটা মাথা ব্যথা ছিল না, আমরা কিন্তু তার চেয়ে অনেক কমেই আজকে আমাদের ভাড়ার সংযোজন বলেন যাই বলেন সেগুলো আমরা করেছি। এবং সমস্ত জাহাজ সেটি তো একটা মহামারী পরিস্থিতি ছিল মাহবুবুদ্দিন আহমেদ বিপ্লব। তার মানে কি এরকম যে জনগণকে ভোগান্তির মধ্যে না ফেললে সরকার দাবি মানে না, বা আপনারা মানে জনভোগান্তিকেই কৌশল হিসেবে বেছে নেন দাবি আদায়ের জন্য? যেভাবেই বলি না আমাদের সম্বন্ধে এই কথাটা একটা বিরতি নিয়ে এসে নিশ্চয়ই আপনি স্পষ্ট করবেন প্রশ্নটার উত্তর। তাইলে আপনার আমার প্রশ্নটার উত্তর নিতে হবে বিরতির পরে। নিশ্চয়ই, আমি তো আপনার কাছ থেকে প্রশ্নটা করছি, বিরতির পরে শুনবো। এই একই প্রশ্ন নিয়ে ঘুরে ঘুরে আমি আমার আরো অতিথিদের কাছেও আসবো। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, সেই অংশটি যদি আপনি একটু শেষ করতেন, যে আপনার কাছে প্রশ্ন করছিলাম যে আপনাদের ভাড়া বৃদ্ধির দাবি আদায়ের কৌশল কি জনগণকে জিম্মি করা, মানে এই যে ধর্মঘট করে জনভোগান্তি হলো। আবার যদি অন্যভাবে প্রশ্নটি করি যে আপনারা যদি জনভোগান্তি সৃষ্টি না করেন বা এই জনগণকে জিম্মি না করেন, তাহলে কি সরকার দাবি মানে না? আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমার এই সেক্টরে মানে জাহাজ যাত্রী পরিবহন সংস্থা, আমি 1998 সাল থেকে এর সঙ্গে সম্পৃক্ত, এবং এই সংস্থা আজ পর্যন্ত কোনোদিনও কোনো ধর্মঘটে যায়নি। এইবারই সর্বপ্রথম, কারণ তেলের দাম হঠাৎ করে আপনার এত বেশি বাড়ানো হয়েছে যে জাহাজ পরিচালনা করা আমাদের প্রত্যেকটা মালিকের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তারা স্বতঃপ্রণোদিত ভাবে কিন্তু জাহাজ পরিচালনা বন্ধ করেছে। আমরা কিন্তু সংগঠন হিসাবে বন্ধ করে দেই, এবং আমরা উল্টো সরকারকে প্রেসার দিয়েছি যে আপনারা তাড়াতাড়ি আমাদের সঙ্গে বসেন। তারা কিন্তু ইচ্ছা করলে আরো একদিন আগে বসতে পারত, অথবা যেদিন ঘটনা ঘটেছে সেদিনই বসতে পারতেন। যে কোনো কারণে হোক তারা সেখানে আমাদের সঙ্গে বসেননি। আজকে 3:30টায় বসেছে, আমরা 7টার সময় আমাদের সমস্যার সমাধান করেছি। আপনাদের এই সময়টা কখন জানানো হয়েছিল, মানে আজকের বৈঠকের আমাদেরকে এই সময়টা জানানো হয়েছিল আরো 2 দিন আগে। আমি তখনই বলেছিলাম যে আমাদের এই মিটিংটা আরো আগে করেন, তো তারা যে কোনো কারণেই করতে পারেননি। সুতরাং আমাদেরকে আপনারা মানে সবার সঙ্গে মিলিয়ে যদি এরকম ভাবে না বলেন তাহলে আমরা খুশি হব।
জি নিশ্চয়ই, আর মানে দুদিন সরকারের- আগে যখন জানেন যে ভাড়া জি, বাড়ানো বলুন। হবে, মানে ভাড়া বাড়ানোর একটা সমন্বয়ের একটা ব্যাপার আছে, তার মানে তো দুদিন পরে হচ্ছে ভাড়া বাড়ছে, না, আপনাদের না, দাবিটা শোনা দুদিন হচ্ছে। পরে হচ্ছে ব্যাপার না। তো আমরা এটার জন্য গত 2013 সাল থেকে ওনাদের সঙ্গে কথাবার্তা বলছি, আজ পর্যন্ত তারা করেননি। এই 2013 সালের পরে এই প্রথম আমাদের ভাড়া সমন্বয় হলো। হচ্ছে প্রত্যেক 3 বছর পর পর ভাড়া সমন্বয় হওয়ার কথা। আপনি যদি 6% আমাদের ইনফ্লেশন ধরেন, তাইলে এই 9 বছরে আমার এটলিস্ট 54% ভাড়া বাড়া উচিত ছিল। তার সঙ্গে এই 23% যদি তেলের সংযুক্ত হয়, তাহলে আপনি চিন্তা করেন 80% কাছে চলে যায়। কিন্তু আমরা তো সেখানে 80% ধারে কাছেও যাইনি। জি আমরা তো অনেক কমে আমাদের সমস্যার সমাধান করেছি। জি জনাব মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনাকে ধন্যবাদ। মানে জনগণের আয়ও তো বাড়ে না, তাহলে কি হবে সেই প্রশ্নটা যে কার কাছে করব আমি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনারাও তো 2 দিন আগেই, মানে শুক্রবার সকালেই জানতেন যে আজকে বৈঠক হবে, তাহলে কেন এই মানে 3টা দিন ধর্মঘট, আজকে 3য় দিনের মতো ধর্মঘট করে মানে মানুষকে ভোগান্তিতে ফেলে, চরম ভোগান্তিতে ফেলে তারপর দাবি আদায় করা, মানে জনগণকে ভোগান্তিতে ফেলেই কি আপনাদের দাবি আদায়ের কৌশল? একই প্রশ্নটি আপনার কাছেও করছি। এর আগেও নানান দাবিতে আপনারা বিভিন্ন সময় ধর্মঘট করে একদম দেশ অচল করে দেওয়ার মতো অবস্থা আমরা দেখেছি। এমনকি চালকের পানিশমেন্ট হলেও, দুর্ঘটনার দায়ে পানিশমেন্ট হলেও সেখানেও ধর্মঘট করে দেশ অচল করে দেওয়া হয়েছে। মানে এটি একটা কৌশল, এটিকে একটা ভালো কৌশল বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আমি একটা কথা বলি যে আমি খুব স্পষ্ট কথায় বিশ্বাসী। আপনার শুধু এইবার কেন, এই 3 দিন কেন, এর আগে যখন জ্বালাও পুরাও আন্দোলন হইয়া প্রায় 7 মাস গাড়ি বন্ধ ছিল, মালিকদের 5000-এর মতো গাড়ি বিনষ্ট করা হয়েছে, প্রায় 350-র মতো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 100-র উপর দিয়েছে। তখনও তো কথা বলছেন, একটা ড্রাইভার তখন সামরিক আদালতে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন হারুনুর রশিদ, ওর তখন একটা মামলায় তারই ড্রাইভার ছিল কিনা এইটার কোনো কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। তখন আমরা এরশাদ সরকারের সময় একটা আন্দোলন করেছিলাম এই ড্রাইভারের জন্য। আর এই আগুন সন্ত্রাস, এই সন্ত্রাসের ব্যাপারে 7 মাস, এরপর প্যান্ডামিকের প্রণোদনা পাইলাম। এই দীর্ঘদিন গাড়ি বন্ধ রইল প্যান্ডামিকের সময়। প্যান্ডামিকের পরে যখন 60% ভাড়া অতিরিক্ত নিয়ে 2 সিটে একজন প্যাসেঞ্জার নেওয়া, তখনও তো আমাদের 40% লস আমাদেরকে ধরিয়ে দেওয়া হইলো। তখনও তো আমরা গাড়ি চালিয়েছি। চোখা নীতি অবলম্বন করলে তো হবে না। জি আমি আসলে বুঝতে পারছি না, অনেক কথাই বুঝতে পারছি না আপনার। 2 সিটে একজন করে গেলে 50% লস হবার কথা। বিষয়টা নিয়ে আমি আসলে বুঝতে পারছি না। 19 সনের প্রপোজালটা নিয়ে তো তেলের আমাকে বলতে দেন, আমাকে শুনেন, 2019 সনটা কেন তেলের মূল্য বৃদ্ধি করার আগে আমাদের সাথে বসে এটা কনফার্ম করা হলো না? জি এটা তো দেখবেন, শুধু আমাদেরও। জি আপনার কাছে আসলে অনেকগুলো প্রশ্নই ছিল, কিন্তু আমি ঠিক শুনতে পাচ্ছি না আপনাকে। সিএনজি বা চালিত বাস ভাড়া বাড়েনি, কিন্তু তবুও এই 3 দিন কেন সিএনজি চালিত বাস ভাড়া বন্ধ ছিল, মানে বাস চলা বন্ধ ছিল। এখন আসলে কত শতাংশ আছে সিএনজি চালিত বাস, সেই হিসাবগুলো জানবার প্রয়োজন ছিল, কিন্তু আমি আপনাকে ঠিক ভালো মতো শুনতে পাচ্ছি না। এই অসুবিধার মধ্যে পড়ে গেছি আমি। অধ্যাপক ডক্টর শামসুল আলম, এরকম কোনো বিষয় কি আপনাদের কাছে পরিসংখ্যান আছে? কারণ আমি বুয়েটের একটা পরিসংখ্যান দেখছিলাম, ঢাকার ভেতরে 95% বাসে সিএনজি চালিত, আর দূরপাল্লার যেগুলো আছে সেগুলো শীততাপ নিয়ন্ত্রিত বাস সিএনজি চালিত, এছাড়া বাকি দূরপাল্লা বাসে 60% গ্যাসে চলে। তাহলে আসলে যৌক্তিকতা কিভাবে হচ্ছে যে এটা একটা ভুল তথ্য? এই যে তথ্যটা জাতির সামনে দিচ্ছেন, একটা ভুল মেসেজ যাচ্ছে যে 95% বাস বা 1-2% গাড়ি গ্যাসের চলে, তাও ট্রাক, এবং ঢাকা শহরে 50 থেকে 60-70 মিনি বাস
যেগুলি ডেডিকেটেড ইঞ্জিন না, কনভার্সন করা গ্যাসে। ডেডিকেটেড ইঞ্জিন নাই, কনভার্সন করা, ওইগুলি কোন সময় চলে, কোন সময় চলে না। জি, ধন্যবাদ ধন্যবাদ আলহাজ মোহাম্মদ আবুল কালাম, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শামসুল আলম, আপনার কাছ থেকেও যদি স্পষ্ট হবার সুযোগ থাকে, আপনাদের কাছে কি এরকম কোনো তথ্য আছে, মানে বুয়েটের সমীক্ষার সেই তথ্যটিকে ভুল বলছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম? এই কদিনও সিএনজি চালিত যে পরিবহনগুলো ছিল সেগুলো, মানে বাসগুলো ছিল গণপরিবহন, সেগুলো চলেনি, ধর্মঘট হয়েছে। একটু আনমিউট। আমাদের কাছে এনার্জির পার্সপেক্টিভে কিছু ইনফরমেশন আছে। তো সেই ইনফরমেশনের ব্যাপারটি হচ্ছে যে সিএনজি আলটিমেটলি যতখানি খরচ হয় স্ট্যাটিস্টিক্সে, এখানে খুব একটা তারতম্য নেই অতটা। সেটা যদি আমি 2019-এর পরে আর তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখিনি, তবে যেহেতু আপনার হয়েছে, এরপরে এলএনজি এসছে, এলএনজি আসার পরে সিএনজি কনজাম্পশন বেড়েছে, কারণ তখন তো রেশনিং হয়নি। তো এখন গাড়ি কনভার্সন কমে গেছে, বোধহয় সিএনজি কনভার্সন এখন অলমোস্ট হচ্ছেই না। তো যদি সিএনজির চালিত এখন প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর এসব মিলিয়ে পরিবহন, পণ্য পরিবহন, গণপরিবহন, এখন অনেক প্রকারের গাড়ি আছে, তো তাদের সম্মিলিতভাবে সিএনজি কনজিউম করে। এখন যাত্রী বহনকারী বাস কতগুলো বহন করে এই স্ট্যাটিস্টিক্স, এই পার্সপেক্টিভে আমার কাছে নেই। এখন যখন আসলে বলছি যে সিএনজি চালিত পরিবহনের ভাড়া বাড়বে না, এটি কি চিহ্নিত করা যাবে যে কোনটি সিএনজি চালিত, কোনটি ডিজেল চালিত, যাত্রী কিভাবে বুঝবে? এটা বেসিক্যালি রেগুলেটরি অথরিটির কাজ, এবং তারা যদি স্টিকার লাগিয়ে দেয় তাহলে তো এটা চিহ্নিত হওয়ার কোনো ব্যাপার না। আর আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু সিএনজি চালিত গাড়ির ভাড়া বাড়েনি, তো সুতরাং সে ভাড়া যদি নজরদারির আওতায় রাখা যায় তাহলে এখানে ভোক্তাদের অধিকার সুরক্ষা দেওয়াতে আমি কোনো অসুবিধা দেখি না। কিন্তু সব জায়গাতেই যেহেতু শিথিলতার ব্যাপারটি রয়ে গেছে, যে কারণে অন্যায় অনিয়ম প্রশ্রয় পাচ্ছে, এ খাতেও যেমন স্টিকারের ব্যাপারটা অনেক আগেই ছিল, যখন এই ডিজেলের দাম বাড়লো, সিএনজি বাড়লো না, তখন আবার যেহেতু ডিজেল বেড়ে গেছে সিএনজি ওই কারণে বাড়াতে হবে, সমতা রাখবে না, এইসব করা হয়েছে। কিন্তু স্টিকার লাগিয়ে গাড়ির আইডেন্টিফাই করা, ভোক্তাদেরকে সে ব্যাপারে সচেতন রাখা যে এই গাড়ি ডিজেলের, এই গাড়ি হচ্ছে গ্যাসের, সুতরাং দুইটা দুই রকম ভাড়া, এইসব ব্যাপারগুলো নজরদারি সংস্থাগুলো কোনোই তৎপরতা দেখা যায় না। এই নজরদারির জায়গায় প্রশ্নটা রয়ে যাচ্ছে, একটা বিরতিতে যাব, কারণ আজকেই যেটি খবর আসছে, গণমাধ্যমে খবর আসছে, এই ঘোষণার পরপরই, মানে বাস ভাড়া বাড়বে এই ঘোষণার পরপরই ইচ্ছে মতো ভাড়া আদায় হচ্ছে ঢাকার রাস্তায়। কয়েকটি তথ্য ইতিমধ্যে গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরলাম রাজকাহনে। খুব সংক্ষেপে দর্শকদের কয়েকটি মাত্র মন্তব্য পড়ে আমি আমার অতিথিদের মন্তব্য নেব। মোহাম্মদ এম শামিউল হক বলছেন, একই রুটে দুরকম ভাড়া, এটি কি সম্ভব হবে? হয়তো সিএনজি চালিত, ডিজেল চালিত হলে দুরকম ভাড়ার কথা বলছেন। চিশতি বাসার বলছেন, সকল পরিবহন মালিকদের সম্পদের হিসাব তলব করে দেখুন তারা কত দুর্নীতিতে পারদর্শী, সকলেই শ্রমিক নেতা এখন মালিক। বলছেন পরিবহন মালিকদের এটা নিয়মে পরিণত হয়েছে। মন্তব্য করছেন সাদেকুল ইসলাম সুমন, বলছেন 15 টাকা তেল দাম বাড়তে যদি 1 লক্ষ টাকা ক্ষতি হয়, তাহলে দাম বাড়ানোর আগে কত টাকা লাভ করেছে সেটা হিসেব করা দরকার। বাংলাদেশ আসলেই মগের মূল্য হয়ে গেছে, যে যেভাবে পাচ্ছে জনগণের পকেট খালি করছে, আর কতভাবে জনগণের রক্ত চুষে খাবেন। আমি এইখান থেকেই প্রশ্নটি আসি, আসলে জনভোগান্তির বিষয়েও কি আপনারা একটু ভাবছেন? মানে করোনাকালে আপনাদের সবার ক্ষতি হয়েছে, একদম পুরো দেশের ক্ষতি হয়েছে, সেখানে জনগণের আয় কমেছে, অনেক দেনাগ্রস্ত হয়ে আছেন, সেখানে এখন দ্রব্যমূল্য, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, আপনারা কি জনভোগান্তি কমাতে কোনো প্রস্তাব করতে পারেন? আপনাদের তিনজনের কাছে একে একে আসি। জনাব মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম। আমি আপনাকে একটা সলিউশন দিতে চাই, সেটা হচ্ছে আজকাল তো বাজারে বা দুনিয়াতে অনেক রকম সফটওয়্যার পাওয়া যায়। আপনারা কতগুলো সফটওয়্যার নির্দিষ্ট করে দেন, সেটার মাধ্যমে আপনার দাম বাড়া কমা, আমাদের কস্ট বাড়া কমা, এগুলো সব রিফ্লেকশন করা সম্ভব। এবং আপনারা জানেন যে প্রত্যেক বছর বাংলাদেশে রাফলি 6% আপনার ইনফ্লেশন হয়। তো এই সবগুলো মিলিয়ে ইট ইজ নট ইম্পসিবল
যে আমাদের এক্স্যাক্টলি কত টাকা এক্সট্রা খরচ হচ্ছে, সেই টাকাটা সমন্বয় করলে তো সমস্ত লেটার চুকে দেয়, সেখানে তো কোনো রকম ফাঁকি দেওয়ার কিছু থাকে না। এটা যারা কনজিউমার অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করছেন তারাও এইটার সফটওয়্যার দেখতে পারবেন, সরকারও দেখতে পারবে, আমরাও দেখতে পারবো। তাহলে তো এই মাঝখান থেকে যে গোলমাল বা হয়রানি যেটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যেতে পারে। আমি মনে করি আমাদের এই দিকে যাওয়া উচিত, কারণ আমরা সেই মানবতার যুগের, আমি কিন্তু জনগণের আয় তো আসলে বাড়ে না। না, আমি সেটা বলছি না, আমার আয় বাড়াতো সেটা আমার দায়িত্ব না, জনগণের আয় তো আমি একা বাড়াতে পারবো, এটা সরকারের দায়িত্ব। কিন্তু আমি যে খরচটা এক্সট্রা দিচ্ছি সেটা আপনি সফটওয়্যারের মাধ্যমে ডিটারমিন করেন, সরকার করুক, আমরা করি, ক্যাব করুক, সবাই মিলে করুক, একটা সমন্বিত ভাবে করুক, তাহলে তো আমাদের মধ্যে আপনাদের মধ্যে ঝগড়াটা হয় না। জি, ধন্যবাদ জনাব মাহবুবুদ্দিন আহমেদ। আলহাজ মোহাম্মদ আবুল কালাম। জি, এই দেশটা আমার আপনার সবারই। এই দেশের প্রতি মায়া মমতা, এই দেশের প্রতি দেশত্ববোধ, আমাদের যে প্রশ্নকর্তা তাদের কথা যে আমাদের মধ্যে কোনো দেশত্ববোধ নাই, আমি মনে করি যে আমাদের মধ্যে যথেষ্ট দেশত্ববোধ আছে। এই দেশ স্বাধীনতার পিছনে আমাদের যথেষ্ট অবদান আছে, সেই কথা বলতে চাই না। বলতে চাই যে শুধু যখন আগুন সন্ত্রাস, হেফাজত সন্ত্রাস সমস্ত কিছু হইলো এবং প্যান্ডামিকের সময় মানুষকে যখন ছেড়ে দেওয়া হইলো যে তোমরা বাড়িতে যাও, গার্মেন্ট যখন ছেড়ে দেওয়া হইলো বাড়িতে যাও, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ভাবে 1 টাকার রাস্তা 100 টাকা দিয়ে গেছে, 5 টাকার ভাড়া 200 টাকা দিয়ে গেছে, 10 টাকার ভাড়া 300 টাকা দিয়ে গেছে, এরকম ইতিহাসও আছে। আবার কেউ 200 টাকার ভাড়া 2000 টাকা দিয়ে, সেটিরও আমরা অনেক আলোচনা করেছি, সমালোচনা হয়েছে, তবুও সেটি একটি বিশেষ পরিস্থিতি, মহামারী পরিস্থিতি। কিন্তু আলহাজ মোহাম্মদ আবুল কালাম, সরকার ডিজেলের দাম বাড়ালো, আপনারা বাড়ালেন গাড়ির ভাড়া, জনভোগান্তিটা কে দেখলো? সরকার ডিজেলের দাম বাড়াইছে, আমরা ডিজেলের সাথে আমাদের বাড়া সম্পর্কিত না। আমাদের ডিজেলের দাম বাড়ানোর সাথে আমাদের গাড়ির ভাড়া বাড়ানোটা সম্পর্কিত না। আমি বারবার বলছি, এটা 2019 সনের করা একটা ভাড়া বৃদ্ধির জন্য যে মূল্যায়ন কমিটি অনুসারে এটা হয়েছে। তাহলে এখন কেন 3 দিনের মানে এই ধর্মঘটটা কেন হলো? তাহলে ধর্মঘটটা হলো যে কেউ কারো পকেট থেকে টাকা এনে সেবা দিবে না। যখন আমার পকেট থেকে টাকা নিয়ে আমার সেবা দিতে হবে, এরকম সেবা দেওয়ার মতো লোক আমার দেশে আছে কিনা আমার সন্দেহ আছে। মানে 19 সাল থেকে আপনাদের দাবি, এখন এসে আপনারা মানে 3 দিন একদম জিম্মি করে তারপরে এই দাবিতে আদায় করতে পারলেন। জিম্মির কথাটা উঠাবেন না, আমরা কাউকে জিম্মি করি নাই। আমি আমার গাড়ি চালাবো, আমার ওখান থেকে 10 টাকা আয় হবে। যদি আমার আয় না হয়ে আমার পকেট থেকে 100 টাকা দিতে হয়, তাইলে তো ওই গাড়ি চালায় লাভ নাই। কাজে আমরা জিম্মির প্রশ্নটা আমার মনে হয় না। আমি আসলে এই প্রশ্নটাই করছিলাম, আগের অংশের এই আলোচনাগুলো করছিলাম। সরকার লোকসান করতে চাইছে না, আপনারা লোকসান করছে না, জনগণের লোকসানটা। আমি নিশ্চয়ই অধ্যাপক ডক্টর শামসুল আলম আপনার কাছ থেকে একটু শুনবো, কোনো মানে প্রস্তাব আমার আগের দিনে নৌ পরিবহনের মালিকদের প্রতিনিধি হিসেবে এসেছেন, তিনি যে কথাটা বলেছেন আমি তার সঙ্গে কিছুটা প্রস্তাব এবং দিতে চাই। এবং তিনি যে জায়গা থেকে বলেছেন, আমি মনে করি যে তিনারা আমাদেরকে সেবা দিচ্ছেন, পরিবহন খাতে অত্যন্ত এসেনশিয়াল খাত, তাদের প্রতি আমাদের আস্থা থাকা উচিত, দরকার, কিন্তু সে আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এবং সেই অ্যাড্রেসের জায়গা থেকে সরকার কি করবে না করবে সেদিকে তাকিয়ে না থেকে, উনি কনজিউমার অ্যাসোসিয়েশনের কথা বলেছেন, কনজিউমার অ্যাসোসিয়েশন অলরেডি একটা সফটওয়্যার ডেভেলপ প্রস্তাব, প্ল্যান এবং ডিজাইন দিয়ে সরকারের A2I প্রজেক্টে সাবমিট করেছে এনার্জি সেক্টরের জন্য, যে ঘরে বসে তিনি যেমন ড্যাশবোর্ডে দেখতে চাচ্ছেন যে যেরকম ভাবে এক্সেস করে, কোন পয়েন্টে কোথায় ট্রান্সমিশন, জেনারেশন, ডিস্ট্রিবিউশনে কোন মাসে কোন সময় কত খরচ হচ্ছে না হচ্ছে সবই সেখানে দেখা যাবে। তো অনুরূপ ভাবে যে পরিবহন খাতের ব্যাপারটিও আমরা ওরকম একটা জায়গায় আনতে পারি। আর প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে এই মূল্য নির্ধারণের ব্যাপারটি, মূল্যটা বিধি দ্বারা নির্ধারিত হলে মালিক পক্ষ, শ্রমিক সেটাই দাবি থাকবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুল আলম। আজকের মতো শেষ করতে হবে। ধন্যবাদ আলহাজ মোহাম্মদ আবুল কালাম, মাহবুবুদ্দিন আহমেদ, বীর বিক্রম, আপনাদের 3 জনকেই আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন।